আপনি নিশ্চয়ই সংসদ অধিবেশন দেখছেন বা উপভোগ করছেন। আমরা দেখেছি যে সংসদ বেশ প্রাণবন্তই আলোচনা হচ্ছে, বাজেট অধিবেশনে দেখলাম, এবং সেখানেও বড় একটি অংশ আমরা দেখলাম যে সরকারি দলের যারা সংসদ সদস্য আছেন তারা বেশ কিছু বিষয়, তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। তিনিও সেই সবার মতনই তিনিও একই বিষয় নিয়ে কথা বলেছেন। আমি সেটি একটু তার বক্তব্য উল্লেখ করতে চাই। জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নিয়ে সমালোচনার আগে আপনাদের নিজেদের দিকে একবার ফিরে তাকানো দরকার। এর জন্য তাকানো দরকার যে 1971 সালের ভূমিকার জন্য একবারও তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকের এই সমস্যা হয় না। তিনি বলেছেন, আপনাদের নেতা প্রফেসর গোলাম আজম যখন বলেছিলেন 1971 সালে আমরা ভুল করিনি, আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবে দেখতে পারেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদের জানানো উচিত। বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। আমি এর বেশি যেতে চাই না। আবারও সেই ধন্যবাদ। আমি এ ব্যাপারে মাত্র দুইটা কথা বলবো। এটা তো খুব পুরানো একটা, মানে মানুষের যখন কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শ দিয়ে, যুক্তি দিয়ে, নৈতিকতা দিয়ে, চরিত্র দিয়ে মোকাবেলা করার আর কোনো হাতিয়ার যখন থাকে না, তখন মানুষ এই ধরনের অসত্য তথ্য, যুক্তি এগুলো সামনে নিয়ে আসে। এক। দ্বিতীয় হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইস্যুটা 71 সালে ওই সময় তদানীন্তন পূর্ব পাকিস্তানে যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের সেই সময়কার বাস্তবতায় কোন কোন দল কি রাজনৈতিক ভূমিকা গ্রহণ করেছিল সেটাও কিন্তু কোনো গোপন না, এটা কিন্তু সবাই জানে। তো সেই সময়কার রাজনৈতিক বাস্তবতায় যেসব রাজনৈতিক দলগুলো একটা পলিটিক্যাল আলাদা ভূমিকায় চলে গিয়েছিলেন, কেউ চেয়েছিলেন যে ভারতীয় আগ্রাসনের সাহায্য নিয়ে ভারতের আগ্রাসী শক্তিকে আধিপত্যবাদী চরিত্র তো চিনতে এই ভূখণ্ডের মানুষের আর বাকি নেই। তো যারা ওই সময়ে রাজনৈতিক এইসব ভূমিকায় নিয়ে তারা অখণ্ড পাকিস্তানের পক্ষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নিয়েছিলেন, এটা তো সত্য, এটা এখানে লুকাবার কিছু নেই। শুধু জামাত ইসলামী নয়, অনেকগুলো দল। তার মধ্যে আর একটা ফখরুল ভাই বলেন না, তদানীন্তন ওই পূর্ব পাকিস্তানে যারা চীনপন্থী কমিউনিস্ট পার্টি ছিলেন তারাও কিন্তু অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। স্বাধীনতার অনেক দিন পর তারা দেয়ালে দেয়ালে তাদের স্লোগান যখন লিখতেন, পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ইপিসিপিএমএল, ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী, একদিনও মির্জা ফখরুল সাহেবের মুখ দিয়ে আসে নাই যে ওরাও অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, ওরাও বাংলাদেশ চায়নি। তো যাই হোক, দ্যাট ইজ অ্যানাদার থিংস। তো যেসব দলগুলো ওই সময়ে ভয় পেয়েছিল যে ভারতের আগ্রাসনে এই দেশটা আলাদা হয়ে গেলে এই ভূখণ্ডের মানুষের সার্বভৌমত্ব, স্বাধীনতা প্রকৃত অর্থে অর্জিত হবে না, আমাদের তাদেরকে দ্বারাই পরিচালিত হতে হবে। আমাদের রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা ওঠানামার সব পলিটিক্স তারাই রিমোট কন্ট্রোল করবে। বাংলাদেশটা হয়ে গেছে। স্বাধীনতার এই 54-55 বছরে ভারতের সে আগ্রাসী নীতি কিন্তু দেশের জনগণ দেখেছে। এটা একদিকে রাখি। আর আবার ওইখানে গিয়ে আমি এটা বলতে চাই যে সেই সময়কার রাজনৈতিক দলগুলো ওই সময় কি ভূমিকা কেন রেখেছিলেন তার ব্যাখ্যাও কিন্তু তারা বিভিন্ন সময় দিয়েছেন। সেটা কারো পছন্দ হতে পারে, না হতে পারে। তার মধ্যে জামাত ইসলামী দল, তার নেতা অধ্যাপক গোলাম আজম, তিনি বাইতুল মোকাররমের উত্তর গেটে কারাগার থেকে মুক্তি পেয়ে নাগরিকত্ব সহকারে তিনি যখন বেরিয়ে এলেন, প্রথম দেওয়া একটা নাগরিক সম্বর্ধনায় তিনি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেখানে তো খুব ক্লিয়ারলি বক্তব্য রেখেছিলেন, দ্যাট ওয়াজ রেকর্ডেড, বই পুস্তক বুকলেট আছে, আপনি এক সাংবাদিক হিসেবে জানেন। সেখানে তিনি বলেছিলেন যে আমাদের ভূমিকায় বা আমার কোনো আচরণে দলের এবং ব্যক্তির উল্লেখ করেছিলেন যে কোনো ভূমিকায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরা যদি কোনো ভুল করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি জাতির কাছে আপিল করেছিলেন। এরপর বিভিন্ন সময় আমাদের অনেক নেতারা, অর্থাৎ ওই সময় যারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে তারা এই কথাগুলো বলেছেন। এক। সেকেন্ড হচ্ছে যে সেই সময়কার জামাত ইসলামী আর বাংলাদেশের স্বাধীনতার পরের জামাত ইসলামী এক নয়। আমাদের গঠনতন্ত্র, পলিসি, দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হয়েছে। দল নিষিদ্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। 79 সাল থেকে আমরা রাজনৈতিক দল হিসেবে
পরবর্তীতে নিবন্ধন নিয়ে আমরা রাজনীতি করেছি, সব সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের গঠনতন্ত্রে 22টা সংশোধনী হয়েছে। সেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধাদের ঐতিহাসিক অবদানকে আমাদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে ইভেন জামাত ইসলামের সদস্য হতে গেলে যতগুলো শর্ত, তার একটা শর্ত দেওয়া হয়েছে যে এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি তার সর্বস্ব ত্যাগ করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। এটাও জামাতের সদস্য হওয়ার একটা প্রিকন্ডিশন। তো এগুলো রাজনীতি পরিবর্তনশীল। আর এখন যারা জামাত ইসলামীতে আমরা নেতৃত্ব দিচ্ছি, একেবারে আমাদের আমির থেকে শুরু করে যারা ওই সময় কেউই এই দলের কোনো নেতৃত্বে ছিলেন না, যারা ওই সময় রাজনৈতিক ভূমিকা রেখেছিলেন তারা প্রায় সব দুনিয়া থেকে চলে গেছেন। সে ব্যাখ্যা তারা দিয়েছেন। এখন এটা মোটেই প্রাসঙ্গিক নয় এই কারণে যে আমরা মাঝে মাঝে বলেছি যে মির্জা ফখরুল ভাই যে দলের মধ্যে আছেন, বিএনপির প্রতিষ্ঠা হয়েছে স্বাধীনতার অনেক পরে, মোস্ট প্রবাবলি 78। তো ওই মুক্তিযুদ্ধকালীন যারা বাংলাদেশ না চেয়ে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিলেন, তাদের অনেক বড় বড় নেতাদেরকে বিএনপিতে পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম জিয়াউর রহমানই তাদেরকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী পদে তারা সরকারে নিয়েছিলেন। তো এটা উনি যদি ওই সময়কার রাজনৈতিক ভূমিকা কারা কী রেখেছিলেন সেই ভুলের প্রসঙ্গ আনেন, ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আনেন, তাহলে ওনার দলের বাংলাদেশ যারা চাননি, স্বাধীনতার বিপক্ষে যাদের ভূমিকা ছিল, রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, ইভেন অনেকে বলেন তথ্যসহ মির্জা ফখরুল ভাইয়ের পিতা আমির গোসিম মাহমুদ চৌধুরীর পিতা, বহু মানুষ এখানে আছে, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, যুদ্ধাপরাধ মামলায় যার ফাঁসি হলো সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অন্তত 14-15 জনের মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার নাম বলা যাবে যারা বিএনপির সাথে অংশগ্রহণ করেছিলেন। তাহলে তার কথা যদি পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে না হয়ে থাকে, সিনসিয়ারলি হয়, তাহলে তো যাদেরকে ওনাদের দলে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেই ক্ষমার নমুনা এবং নিদর্শন তো আগে ওনাদেরকেই দেখাতে হয়। তো আমি কথা বলবো যে এটা একটা রাজনীতিতে 50-55 বছরের মীমাংসিত ইস্যু, এগুলো রেকর্ডেড, এগুলো ডিসাইডেড, এগুলো শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় মিট আপ করে গেছেন, জিয়াউর রহমান এটা মিট আপ করে গেছেন। 36-37 বছর পরে এসে শেখ হাসিনা নানান আইন কানুন এটা সেটা পরিবর্তন করে এই ইস্যুটাকে এনে শুধু জাতিকে বিভক্ত করে আওয়ামী লীগ কী করে ক্ষমতায় থাকতে পারে সেই পলিটিক্সকে একটা আধিপত্যবাদী শক্তির মদদে এই পুরনো ন্যারেটিভ তৈরি করে জাতিকে ভাগ করার এই বক্তব্যটা ওনারা বারবার দিয়ে থাকেন। তো সেই জন্য আমি মনে করি এগুলো এখন বিএনপির নেতারা কেন বলেন, আর কোনো উদ্দেশ্য পাওয়া যায় না, একটাই উদ্দেশ্য যে এদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার এই শক্তিকে বিভক্ত করে ওনারা কিছুক্ষণ ক্ষমতায় থাকতে পারেন কিনা। তো এটা আমি মাঝে মাঝে রসিকতা করে বলি যে এসব পুরানো ভাঙা রেকর্ডের গান এই জাতি আর শুনতে চায় না। বাংলাদেশে এখন বহু আধুনিক গান হয়েছে, নতুন রাজনৈতিক অনেক ন্যারেটিভ গান হয়েছে, সেগুলো ওনাদের বলা উচিত। এবং আমি এটাও অনেক সময় বলেছি দু একটা ইন্টারভিউতে যে আমরা যখন ছাত্র জীবনে স্কুল কলেজে পড়তাম, গাজী কালু চম্পাবতীর গান, রূপবানের গান, সিরাজউদ্দৌলার গান এসব ছিল। এখনকার নতুন জেনারেশন এগুলো শোনে না, এখন বহু গান হয়েছে। তো এই 54 বছরের পুরানো মীমাংসিত ইস্যুর এই গান মানুষের কাছে, প্রজন্মের কাছে ভালো লাগে না। যদি তা ভালো লাগতো তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তার আগে দেশের কমপক্ষে 5টি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে নতুন প্রজন্মের কাছে কত কথা বলেছেন, গুপ্ত বলেছেন, রাজাকার বলেছেন, রক কাটা বলেছেন, স্বাধীনতা বিরোধী বলেছেন, ন্যারেটিভ তো কোনোটা বাকি দেওয়া হয়নি ঠেকাইতে। কিন্তু নির্বাচনের রেজাল্ট কি বলে? আপনাদের এই গান জাতি শোনে নাই। ফলে এটা যদি যুক্তি আর আদর্শ দিয়ে রাজনীতিকে মোকাবেলা করার কোনো সৎসাহস থাকে, আমি বিএনপি সহ সকল এই জাতীয় দলকে ওয়েলকাম জানাবো। আসেন, জাতির কাছে আপনার চরিত্র আদর্শ দেন। আর একটা প্রমাণ কি দিতে পারবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশের স্বাধীনতার বিরুদ্ধে জামাত ইসলামী কোনো ভূমিকা রেখেছে, কোনো কথা বলেছে? দেশ গঠন করার জন্য, দেশের উন্নতির জন্য, আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবার জন্য জামাত বরং বারবার জীবন দিয়েছে, কারা নির্যাতিত হয়েছে।
ফলে আপনি কি করে তাকে স্বাধীনতা বিরোধী বলবেন? দেশটা হয়ে যাওয়ার পরে সেই দেশের বিরুদ্ধে কোনো ভূমিকা জামাত ইসলামীর ছিল কিনা? বিফোর পার্টিশন পাকিস্তান আমলে সেই সময়কার যারা জামাতের নেতৃত্ব দিয়েছিলেন, সেখানকার বাস্তবতায় তাদের কি ভূমিকা দিয়েছিলেন, কি তাদের রোল ছিল, সে এক্সপ্লানেশন সেই সময়কার নেতারা কিন্তু দিয়েছেন। সেটা আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, বিতর্ক করতে পারেন, এটা একটা পলিটিক্যাল ডিসিশন। কিন্তু জামাত ইসলামী কোনো ক্রিমিনাল অফেন্স করে নাই, কোনো ফৌজদারি অপরাধ করে নাই। এই যে সমস্ত অভিযোগ দেওয়া হয়, এরে খুন করেছে, অমুক করে, একটা প্রমাণ দিতে পারবেন না। কোলাবরেটর অ্যাক্ট হয়েছিল স্বাধীনতার এত বছর পরে, কোনো থানায় একটা জিডি হয় নাই, কোনো মামলা হয় নাই। যুদ্ধ অপরাধের মামলার আইন সংশোধন করে, ল অফ এভিডেন্স সংশোধন করে 1973 যে উদ্দেশ্যে ওই আইনটা হয়েছিল, আপনারা সাংবাদিক জানেন, সেটাকে চেঞ্জ করে শেখ হাসিনা বেসামরিক লোকদেরকে সাজা দেওয়ার জন্য যুদ্ধ অপরাধী 195 জন পাকিস্তানি সেনাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। সিমলা চুক্তি হলো, ত্রিদেশীয় চুক্তি হলো। ডক্টর কামাল হোসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল আজিজ, আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিল শরণ সিং। ত্রিদেশীয় পররাষ্ট্রমন্ত্রী চুক্তি করে এদেশের স্বাধীনতা যুদ্ধের পূর্বকার বিভক্তিকে ফরগিভ অ্যান্ড ফরগেট। সেনা অফিসার যারা, এরাই ছিল কিন্তু ওয়ার ক্রিমিনাল, আইনটা তাদের জন্যই হয়েছিল। কিন্তু যারা বেসামরিক নাগরিক, যারা যুদ্ধ করে নাই, তাদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসি দিতে হবে, তাই আইনটাকে আবার এসে হাসিনা সংশোধন করলো। ফলে এই আইন, এই বক্তব্য, ন্যারেটিভের পিছনে কোনো সৎ উদ্দেশ্য নেই, একটা ব্যাড ইন্টেনশন আছে। এবং জাতিকে বিভক্ত করার প্রতিবেশী একটা দেশের নির্দেশেই কিন্তু শেখ হাসিনা এদেশের ইসলামপ্রিয় এবং আধিপত্যবাদ বিরোধী জনশক্তিকে ডিভাইড করে আওয়ামী লীগকে আজীবন ক্ষমতা থাকার স্বপ্ন দেখেছিল। সেটাই জাতি শোনে নাই। 24 জুলাই মাস এখন চলছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সে জাতি ওই ন্যারেটিভ যে কাজে লাগে না, সে জবাব তারা দিয়ে দিয়েছে। এবং যারা এটা করেছিলেন, এই ডিজাইন, এই ন্যারেটিভ, এই রাজনীতির অঙ্ক, সেটা তারা বিদায় নিয়ে তারা এখন দিল্লিতে আশ্রয় নিয়েছে। এখন এই গান আবার ফখরুল তো গাওয়ার দরকার নাই, এটা তো ওনাদের গান না। তাহলে তো আমরা প্রশ্ন করতে পারি যে আপনারা 20 বছর বিএনপির সাথে জামাত জোট করলো, কখনো 4 দল, কখনো 18 দল, কখনো 20 দল। 91 সালে বিএনপিকে নিঃশর্ত সমর্থন দিয়ে সরকার গঠন করলো। অধ্যাপক গোলাম আজমের বাড়িতে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জামাত বিএনপিকে ভোটটা দেয়, বিএনপি নেতারা তার বাড়িতে গেলেন। 2001-এ একসাথে সরকার গঠন করলেন। এই 20 বছর তো এই গান নেই। তাহলে এখন কেন ক্ষমার কথা বলেননি, এখন ব্যাখ্যা চাননি? হোয়াই নাও? তার অর্থ হলো যে এখন ধীরে ধীরে এই গান অপ্রিয় হয়ে গেছে, মাটি নাই। ওনারা ওই ডুবন্ত মানুষ যখন বাঁচতে চায়, ভাসমান কোনো শ্যাওলা পাইলেও ধরে বাঁচতে চায়। তো এইভাবে ধরে বাঁচা যাবে না, জাতি এই গান আর শুনবে না। এই জন্য আমি মনে করি বিএনপি সহ সকলকে যে